মা ছাড়া একটা মেয়ের জীবন আসলেই অন্যরকম। মায়ের যে ভালোবাসা এটা কেউ দিতে পারে না, কারো পক্ষে দেওয়া সম্ভব না। আমি আমার মাকে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো ভাবলাম আপনাদের সাথে আজকে কিছু কথা বলি। কোনো ডেইলি ভ্লগ দিতে ইচ্ছা করতেছে না, ইচ্ছা করলে আপনাদের সাথে একটু মন খুলে কথা বলি। আমার আজকের কিছু ফিলিংস আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আসলে সবসময় আমাকে তাড়া করে বেড়ায়, সবসময় আমাকে কেমন জানি একটা কষ্ট দেয়, সেটা আসলে আমি কাউকে বলে বুঝাইতে পারি না। একটা মানে প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা ফেজ থাকে, যেগুলো সুখের থাকে, দুঃখের থাকে। আমি এখন যে ফেজের মধ্য দিয়ে যাচ্ছি, এটা আসলে একটা মিশ্র ফেজের মধ্য দিয়ে যাচ্ছি। আর সবচাইতে বেশি এখনকার ফেজটাতে আমি অনেক বেশি কষ্টটাকে চেপে রাখার চেষ্টা করি আর কি। কষ্ট হলেও কষ্টটাকে চেপে রাখার চেষ্টা করি। চলুন আপনাদের সাথে কিছু কথা বলি। মুরগি রান্না করেছিলাম, ঈদের কাবাব ছিল, ওগুলা ভেজেছি। আর ঈদের সময় পোলাও অনেক বেশি হয়ে গিয়েছিল, এত পোলাও খাবো না বলে কিছুটা পোলাও ডিপে রেখে দিয়েছিলাম। ওইটা বের করে ওইটাকে ডিফ্রস্ট করে গরম টরম করে আমরা মোটামুটি একটা ভালোই খাবার দাবার হয়েছে আমাদের আজকে, আল্লাহর রহমতে। তো আমি আসলে কি বলবো, মানে একটু টেনশনেই আছি। আর টেনশন বলতে আপনারা তো সবাই মোটামুটি জানেন যে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে একটা ফ্ল্যাট নিয়েছি, যেটার কাজ চলছে, কাজ শেষের দিকে। মানে আমাকে হ্যান্ড ওভার করার আগে যেসব কাজগুলো ওনারা করে দিবেন কন্ট্রাক্ট অনুযায়ী, সেগুলো ভিতরের টাইলস থেকে শুরু করে ফিটিংসগুলো আমাদেরকেই লাগাতে হবে। বাট ওনারা যা যা করে দিবেন সেগুলোর কাজ শেষ পর্যায়ে। তো এখন ওনাদেরকে কিছু কিছু জিনিস কিনে দিতে হবে, যেমন ওয়াশরুমের ডোরগুলা, তারপরে ওয়াশরুমের ওই যে ঝর্নার লাইনগুলো, এগুলো তো আমাদেরকে কিনে দিতে হবে। তো ওইগুলা নিয়ে হলো আজকে কথা হচ্ছিল যে ফ্ল্যাটের যার সাথে আমরা কন্ট্যাক্ট করি আর কি, যিনি কেয়ারটেক ম্যানেজার বলা যায় আর কি, ওনার সাথে কথা হচ্ছিল। তো এবার যখন ভাইয়া আমার ফ্ল্যাট দেখতে গিয়েছিল, তো ভাইয়া ওনাদের সাথে কথা বলে এসেছে, বিস্তারিত যা যা বলার বলে এসেছে। তো আমি আজকে ওনাদের সাথে কথা বললাম, বলে আমার আসলে একটা মানে সমস্যা হয়ে গেছে। সমস্যা যেটা, নিজের কাজ নিজে না থাকলে হয় না। আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, ওনাদেরকে মানে আমার শ্বশুর তো পারেই না, আর আমার শাশুড়ি গিয়ে ওইখানে গিয়ে, আমার শাশুড়ি যেখানে থাকে ওইখান থেকে ওইখানে যাইতে ভালোই ডিস্টেন্স, সবসময় গিয়ে মাও কাজ দেখে দেখে করাইতে পারে না। এতদিন ধরে তো ওনারা ওনাদের কাজ কমপ্লিট করছে, যেটা আমাদের দেখার প্রয়োজন হয়নি। এখন তো ওনারা আমাদেরকে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করে দিবে, সম্ভবত আগস্ট সেপ্টেম্বরে ওনারা ইনশাল্লাহ হ্যান্ড ওভার করে দিবে। তখন বাকি কাজ আমাদের, যেমন টাইলস লাগানো, ওয়াশরুমের ফিটিংসগুলো লাগানো, ডোরগুলা লাগানো, তো কিচেনের কাজ করানো। কিচেনে আমি এখনই ক্যাবিনেট এগুলা কিছু দিব না। আমার কথা হলো, আমি যেহেতু ভাড়া দিব, তো ভাড়া দেওয়ার জন্য আমাকে ফ্ল্যাটটা যেভাবে রেডি করতে হবে আমি ওইভাবে রেডি করে ভাড়া দিয়ে দিব। যদি আমি থাকতাম দেখা যেত যে আমি একটা ইন্টেরিয়র করাতাম হয়তো বা, যদি সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকতো। আসলে আমরা হলাম মধ্যবিত্ত মানুষ, আমাদের সামর্থ্য সব কিছুই বলেন অনেক লিমিটেড। আল্লাহ আমাকে যা দিয়েছে তার জন্য আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এটা আসলে বলতে গেলে অনেক কম বলা হবে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত, আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। না চাইতে আল্লাহর কাছে অনেক কিছু পাইছি। সবচাইতে বড় নেয়ামত আপনাদের ভাইয়ার মতো একজন জীবন সঙ্গী আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া আমি আসলে কিভাবে আদায় করব আমি জানি না। তো সেটাই বলছি, আল্লাহ দুইটা সুস্থ সন্তান দিয়েছে। আর আচ্ছা, আমি একটা জিনিস বলি, আপনারা, আমি দুই একটা কমেন্ট যখন চেক করতে যাই তখন দেখা যায় 50টা কমেন্টের মধ্যে একটা কমেন্ট একটু ওদিক সেদিক আসে। তো অনেকে বলেন যে আপনি এত চোখ ঘুরিয়ে কথা বলেন কেন। এই প্রশ্নের উত্তরটা আমি এর আগে অনেকবার দিয়েছি, আবারও নতুন করে দিচ্ছি। যখন আমি ক্যামেরার দিকে তাকায় থাকি, ক্যামেরার ফ্ল্যাশটা জ্বলতে থাকে, ফ্ল্যাশের দিকে এতক্ষণ তাকায় থেকে কথা বলা যায় না। এই জন্য দেখা যায় যে চোখের মনিটা ঘুরতে থাকে, বা আমি একটু এদিক ওদিক তাকাই। তো এটা আসলে আমি খারাপ কিছু দেখি না, এটা আমার কোনো বদ অভ্যাস না। আমি যখন কারোর সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলি তখন আমার চোখের মনি ঘুরতে থাকে না, বাট আমি যেহেতু ফ্ল্যাশের দিকে তাকায় থাকি তাই চোখের মনিটা ঘুরে। তো একটা মানুষের এত দোষ ধরলে আসলে চলে না। আমরা দুনিয়াতে কেউ পারফেক্ট না, আমরা দুনিয়াতে
সবাই একদম এমন না যে আমরা সবাই পারফেক্ট, আমরা সবাই অন্য অন্যের দোষ খুঁজে বেড়াবো, এরকম কিছুই না। তাই আসলে অন্যের দোষ খোঁজা থেকে যদি বিরত থেকে ভালো জিনিসগুলা যদি একটু দেখতে পারি তাহলে এটা অনেক ভালো। যাই হোক, অন্যদিকে ট্র্যাকে চলে না যাই। তো আজকে আম্মুর কথা বলতেই হয়, মানে আম্মু তো অনেক খুশি ছিল আমি যখন ফ্ল্যাটটা বুকিং দিই। আম্মু অনেক খুশি ছিল, আম্মু বলেছিল যাক আলহামদুলিল্লাহ তোমাদের বাংলাদেশে একটা কিছু হচ্ছে, এটা দেখেও আমার ভালো লাগছে। দেখে গেছে আম্মু, আম্মুর ফ্ল্যাট দেখার সৌভাগ্য হয়নি। তো আম্মু বলেছিল যে তোমার যখন টাইলসের কাজ হবে, যখন দরজাগুলা বানানো হবে, ওগুলো আমি এখান থেকে বানাই পাঠাবো, আমি দরকার হলে এখান থেকে পরিচিত কোনো টাইলস মিস্ত্রি ওইখানে পাঠাই দিব। আসলে কি আমাদের বাড়ি থেকে আমার ফ্ল্যাট অনেক ডিস্টেন্স, আমার ফ্ল্যাট হলো আমার শ্বশুর বাড়ির কাছে, 4-5 ঘন্টার ডিস্টেন্স। বাসে করে আসতে গেলে 6-7 ঘন্টা লাগে, প্রাইভেট কারে আসলে হয়তো বা 3.5 থেকে 4 ঘন্টা লাগে। তো মার সেই কথাগুলো এখন খুব মনে পড়ে যে আসলে মাই হয়, মায়ের মতো দুনিয়াতে আসলে কিছুই হয় না। তো আজকে সকালে ভাইয়াও বলেছে, ভাইয়া পরিচিত যদি সাভারের আশেপাশে থাকে ভাইয়া সেটা দিয়ে আমার টাইলসের কাজগুলো করাই দিবে। আজকে সকালে ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া আমার এরকম ফ্ল্যাটের ওয়াশরুমের ডোরগুলা কিনতে হবে, ওয়াশরুমের উপরে যে একটা জায়গা থাকে যেটা জিনিস রাখা যায় স্টোরেজ হিসাবে, ওগুলা ডোর কিনতে হবে, কনসোল কি সব এগুলা বললে এগুলা কিনতে হবে। তো ভাইয়া বলতেছে আমি কি এখান থেকে কিনে পাঠাবো? আমি বলছি না ভাইয়া, তোর ওইখান থেকে কিনে পাঠাইতে গেলে ওইটা আমার জন্য খরচ বেশি হয়ে যাবে, আর ভাইয়ার পক্ষেও সম্ভব না যে ভাইয়া এসে আমার বাড়ির কাজ দেখবে, কারণ এটা এত কাছে না। আর ভাইয়াকে বললাম যে তুই একটু তাহলে আমি যেগুলা লিস্ট দিব তুই একটু গিয়ে মার্কেট প্রাইসটা দেখে আসলে তাহলে ধারণা অনুযায়ী আমি ওইভাবে করে ওনাদেরকে বলতে পারবো, কারণ আমি তো বাংলাদেশের এগুলার মার্কেট প্রাইস কিছুই জানি না। আবার দেখা যায় যে আমার শাশুড়িকে মানে মাকে যদি বলি মা কিনে দিতে পারবে, কিনে একটা গাড়িতে করে ওখানে নিয়ে গিয়ে পৌঁছায় দিতে পারবে, এইটুকু মা পারবে আমি জানি, কারণ প্রথম থেকে এখন পর্যন্ত মাই দেখে আসছে। যতগুলা মিটিং হওয়া থেকে শুরু করে সবগুলোতে মা অ্যাটেন্ড করছে, মা গেছে, মা দেখছে। আলহামদুলিল্লাহ এটার অনেক বড় সাপোর্ট মা দিয়েছেন, এই বয়সেও যত সাপোর্ট দিয়েছেন। তো আমার মার কথা আমার খুব বেশি আজকে মনে হচ্ছিল, বারবার খালি মনে হচ্ছিল যে আসলেই অনেক সময় অনেক কিছু দেখেও আসলে নিজেকে সামলায় রাখি, আমি চিন্তা করতে চাই না। আমি আপনাদের ভাইয়াকে ওদিন হঠাৎ করে কেন জানি বলতেছিলাম যে আমি তো আমার বাবা মা দুজনের মৃত্যুর শোকটা আমি পেয়ে গেছি, আমি জানি এই কঠিন শোকটা কি জিনিস, তোমাকে নিয়ে আমার অনেক ভয় লাগে। আপনাদের ভাইয়া অনেক চাপা স্বভাবের, বাট সে মানে চাপা স্বভাবের মানুষরা না অনেক বেশি কষ্ট পায়, তারা কাউকে শেয়ার করতে পারে না। আমি যেমন চিল্লাই গলা ছেড়ে কাঁদতে পারি, আমি যখন আমার মা চলে গেল আমি চিল্লাই গলা ছেড়ে কাঁদছি। আমি 3-4 দিন সকালবেলা ঘুম থেকে উঠলে আমি চিল্লাই কান্না করতাম আর বলতাম আমি দুনিয়াতে আমি একা, আমার মা নাই। আপনাদের ভাইয়া তো এরকম না, সেই টাইপের মানুষ না, তাই অনেক ভয় লাগে আমার কাছে। আমি চাই আমার শ্বশুর শাশুড়িকে আল্লাহ আরো নেক হায়াত দান করুক, তারা আরো দীর্ঘদিন বেঁচে থাক। তো মানে আসলে কি আমি যেটা মনে করি যে বাংলাদেশে একটা ফ্ল্যাট করতে হোক বা বাড়ি করতে হোক নিজের থাকাটা খুব দরকার। আমার যদি আজকে আমি 3-4 মাসের জন্য বাংলাদেশে গিয়ে যদি থেকে কাজটা করাইতে পারতাম তাহলে খুবই ভালো হইতো, খুবই। আমার তুষারের অবশ্য এক্সাম শেষ হয়ে গেলে 2 মাসের একটা বন্ধ আছে, তো 2 মাসের বন্ধ থাকলে তো আর হবে না, কারণ এই গরমের মধ্যে ওরা গিয়েও অনেক কষ্ট পায়। আর বিশেষ করে তোষান হলো সাভারে খুব একটা কমফোর্ট ফিল করে না, কারণ হলো ওখানে ওর খেলাধুলার কোনো মানুষ নাই, সারাক্ষণ বাসায় বসে বসে খালি মোবাইল টিপবে। আর আমাদের বাড়ি থেকে এসে আমার কাজ দেখাও সম্ভব না, আমাদের বাড়ি থেকে অনেক দূরে। কিন্তু বাংলাদেশে আসলে যাইতে পারলে খুবই ভালো হইতো। সামনের এই 2টা মাস যদি আমি গিয়ে থেকে আমার ফ্ল্যাটের কাজটা নিজে থেকে করাইতে পারতাম। আমার জন্য টাফ হয়ে যায় অনেক, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে রিক্সা ভাড়া প্রতিদিন লাগে হলো ওখানে যাওয়া আসা প্রায় 70-80 টাকা। 70-80 টাকার ডিস্টেন্স মানে কম ডিস্টেন্স না, ওইখানে গিয়ে দাঁড়ায় থেকে গরমের মধ্যে কাজ দেখা আমার জন্য অনেক টাফ ব্যাপার। তবে করতে পারলে খুব ভালো হতো, কারণ নিজের জিনিস নিজের মতো করে আসলে যদি জিনিসগুলোকে করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। আজকে অনেকগুলো ছবি টবি পাঠিয়েছে ফ্ল্যাটের, উনি বলতেছিল যে ম্যাম আপনি দেখে একটু জানাবেন কোনটায় কি করবেন না করবেন। তো আমি বললাম ঠিক আছে। আপনাদের ভাইয়া আবার সব আমার উপরে ছেড়ে দেয়, আপনাদের ভাইয়াকে যদি বলি তুমি কথা বলো, আপনাদের ভাই না তুমি বলো, মানে তার কথা হলো তুমি বলো, সমস্যা তুমি কয়েকবার গিয়ে দেখে আসছো,
তুমি বুঝবা কোথায় কোনটা ভালো হবে, তুমি কালার সিলেক্ট করো, তুমি কি দিবা না দিবা তুমি সব সিলেক্ট করো। ফ্ল্যাটটা যদিও আমার নামে, আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমার নামেই দিয়েছে, বলেছে না তোমার নামেই হবে, তো আলহামদুলিল্লাহ ফ্ল্যাটটা আমার নামে। এটা অনেক বড় ভাগ্য একটা মেয়ের জন্য। হাজব্যান্ড এবং ওয়াইফের উদ্যোগে কোনো কিছু করে হাজব্যান্ড তার ওয়াইফের নামে জিনিসটা দেয়া, এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাকে এই নসিবটা দিয়েছেন, আমি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে কি বলবো, মা ছাড়া একটা মেয়ের জীবন আসলেই অন্যরকম। মায়ের যে ভালোবাসা এটা কেউ দিতে পারে না, কারো পক্ষে দেওয়া সম্ভব না। আমি আমার মাকে প্রত্যেকটা সেকেন্ডে মিস করি। আমি একটা ভালো খাবার খাইতে গেলে আমার মায়ের কথা মনে পড়ে, সবকিছুতে আমার মায়ের কথা মনে পড়ে। বিশেষ করে আমি একটু আগে ভাইয়ার ভিডিওটা দেখতেছিলাম, তো ভাইয়ার ভিডিওতে দেখলাম যে ভাইয়া বলতেছে যে আমরা পরিবারের সবাই আজকে খেতে বসছি। আমার তাবিয়া বলতেছে শুধু আমার দাদি নাই, দাদি তো নাই, তাবিয়া আম্মুকে অনেক মিস করে, অনেক। আম্মুর যেমন কলিজা ছিল তাবিয়া, সেম তাবিয়া আমার মাকে প্রচুর মিস করে, অনেক। আমি তাবিয়ার ভিতরে আম্মুকে দেখতে পাই, যেটা সত্য কথা। তাবিয়াকে যখন আমি জড়ায় ধরি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার মনে হয় যে না আমার মা আমার কোলের মধ্যে আছে। আপনাদেরকে একটা মজার কথা বলি, আমার শুনলে হয়তো হাসবেন। পৃথিবীটা আসলেই অনেক কঠিন। মজার কথাটা কি, মানে হাসির মানে কান্নার মধ্যেও মজার কথাটা বলতে ইচ্ছা করতেছে। ওই যে আমার ছোট্ট একটা রিলস, যেটা আমার ফেসবুকে ভাইরাল হওয়াতে আমার ফেসবুকের পেজটাতে এত তাড়াতাড়ি 1 লাখ হয়ে গেছে ফলোয়ার, সেটার কথা বলি। রিলসটা ছিল এরকম যে আমি চলে আসতেছি, আমি গাড়ির মধ্যে, তাবিয়া কাঁদতেছে। ওই সময় ছোট্ট 15 সেকেন্ডের একটা রিলস, তাবিয়া হাউমাউ করে কাঁদতেছে। আমি তাবিয়াকে বলতেছি মা তুই কাঁদিস না, তুই কাঁদলে আমি যাইতে পারবো না। আমিও কাঁদতেছি, ভাবিও কাঁদতেছে, তাবিয়া কাঁদতেছে, আমার পাশে তান কাঁদতেছে, ভাইয়া কাঁদতেছে। আমি চলে আসার সময় সবাই কাঁদতেছিল। তো এই রিলসটা তো ভাইরাল, তো ফেসবুকে এরকম রিলস ভাইরাল হলে অন্যরা রিয়াকশন দিতে পারে সম্ভবত। তো কোনো একটা চ্যানেল এরকম আমার ওই রিলসটা নিয়ে রিয়াকশন দিয়েছে। উনি রিয়াকশনে বলেছে যে এরকম আর কি, যে কেমন নিষ্ঠুর মা সন্তানকে রেখে বিদেশে চলে যাচ্ছে কাজের জন্য। মানে আমার কথা বলছে আর কি, যে আমি আমার সন্তানকে রেখে বিদেশে চলে আসতেছি কাজের জন্য। সম্ভবত উনি আমার কোনো ব্লগ দেখে না, হঠাৎ একটা ব্লগ দেখছে। আমি যে বলছি মা তুই কাঁদলে আমি যাইতে পারবো না, এই জন্য ওনার কাছে মনে হয়েছে আমি আমার সন্তানকে রেখে কাজের জন্য বিদেশ পাড়ি দিয়েছি। তো আমার অনেক ফলোয়ার যারা আমাকে দেখে, আমাকে ফলো করে, সাবস্ক্রাইবার, ওনারা গিয়ে দেখি ওখানে কমেন্ট করেছে ভাই এটা ওই বাচ্চার ফুফু বিদেশ চলে যাচ্ছে, এই জন্য পিচ্চিটা কাঁদতেছে, আপনি এটা মা না, আপনি এটা উল্টাপাল্টা কন্টেন্ট বানায়েন না। মজাই লাগে এগুলা দেখলে, ভালোই লাগে। আগে এইসব কন্টেন্ট দেখলে খুব মানে বিরক্ত লাগতো, আর এখন এগুলো বিরক্ত লাগে না, এগুলো আর মজা লাগে আসলে। যাই হোক, আপনারা দোয়া করবেন। মাঝে মধ্যে যখন খুব বেশি খারাপ লাগে তখন কেন জানি মনে হয় যে আপনাদের সাথে কথা বললে আমার কাছে ভালো লাগে। আমি মন খুলে, আমার মনে হয় আমার সামনে কেউ নাই, আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, মন খুলে কথা বলতে পারি। তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।